This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিভিক শব্দটা শুনলেই কেমন যেন থরহরি কম্প হয়ে যাচ্ছে এখন, আর এটাই স্পেশাল রিপোর্টের শুরুতে আপনাদের দেখাবো। পুলিশ, আমাদের নিরাপদ রাখার দায়িত্ব পুলিশের ওপর। সেই পুলিশ আর সেই বাহিনীর লেজুর সিভিক ভলান্টিয়াররা দীর্ঘ সময় ধরে বিরোধীদের কাঠগড়ায়। নেতারা বড় বড় কথা বলেন, মিছিল করেন, মিটিং করেন, অভিযোগের তালিকা অনেক অনেক বাড়ছে এবং বেড়েই যাচ্ছে। একটা ছবি দেখাই। এখন আম জনতার কাঠগড়াতেও পুলিশ, তারাও আমাদের মতো বাড়িরই মানুষ। তাদেরও কোনো অফিসার হরিমোহন ঘোষ কলেজের সামনে প্রভাবশালী নেতার দলবলের গুলিতে প্রাণ হারান। কখনো আবার শাসক দলের হামলা থেকে বাঁচতে টেবিলের নিচে আশ্রয় নেন। আবার তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার, ওই পুলিশের লেজুর। তদন্ত পর্বে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা শুনুন। সব সেক্টরেই ভালো আছে মানুষ, তো মানুষই ক্রিমিনাল আছে, আবার মানুষই সাধক আছে। অনেক জায়গায় আছে যে পুলিশ অন্যায় করেছে, পুলিশের আইন অনুযায়ী শাস্তি, কত পুলিশ জেলে আছে। বামফ্রন্ট আমলে পুলিশ রেপ করেছে ফুলবাগান থানায়, তো পুলিশ ব্যারাকের মধ্যে থানার ভেতরে নিয়ে গিয়ে থানার উপরে রেপ হয়েছিল। আইন অনুযায়ী অ্যারেস্ট হয়েছে, জেল আছে। পুলিশের বড় নেতা ছিলেন তিনি, অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন তিনি, এখন জেলে আছেন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। প্রবীণ মন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিমের কথাটা শুনলেন তো? কোনো বাহিনীর 2-4 জন খারাপ কাজ করলেই গোটা বাহিনী তো খারাপ হয়ে যায় না, একদম ঠিক বলছেন। কিন্তু খারাপ লোকটার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সে রোগ তো আরো ছড়ায়, বেপরোয়া হয়ে যায় বাকিরাও। মন্ত্রী মশাই ব্যবস্থা নেওয়ার উদাহরণ দিতে গিয়ে টেনে আনলেন বাম জমানাকে, কিন্তু তাদের জমানায় সেটা তো খুব একটা ছোট নয়, 3টে টার্ম। আসুন ভিডিও দেখাই। হ্যাঁ, তো এইখান দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। কি কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। একটি গাড়ির চালক বাইক রাইডার ঢুকলেন, গাড়ি চালানো দেখে বোঝা যাচ্ছে মদ খেয়ে আছেন, ঢুকে একটা ব্যারিকেডে মারলেন। আমরা ওখানে গিয়ে ওনাকে আটকাই। ওনার বাইকের সামনে পুলিশ লেখা ছিল। উনি নিজেও বললেন উনি এখানে ডিউটি করছিলেন, মানে পুলিশ মদ খেয়ে অন ডিউটি হয়ে আছেন। গত রাতে তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাতভর সিথি মোড়ে প্রতিবাদ অবস্থানে বসেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত কর্মসূচি চলার কথা ছিল। আচমকা ছন্দপতন। এক সিভিক ভলান্টিয়ার যাকে দেখলেন, বাইক নিয়ে ধাক্কা মেরে দেন পুলিশের ব্যারিকেডে। সিভিক গিয়ে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারল। আন্দোলনকারীরা ওখানে হাজির পুলিশ কর্মীদের সাহায্য চাইলেন। তারপর কি হলো? স্যার, আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্র ভারতী, না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনারা দেখেন এখানে পুলিশ লেখা, এখানে পুলিশ লেখা। উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার, বলুন, দাঁড়ান। আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। বাহ বাহ, বাহ স্যার, বাহ। আপনি ছাড়লেন কেন ওনাকে?
একজন পুলিশ কর্মী আর একজন মদ্যপ অবস্থায় থাকা পুলিশ কর্মী যিনি অন ডিউটি, তার বাইক উনি ওরকমভাবে চালিয়ে ব্যারিকেডে মেরেছেন, তাকে পালাতে সাহায্য করেছেন। উই ওয়ান্ট টু প্রোটেস্ট দ্যাট, উই ওয়ান্ট পানিশমেন্ট অফ বোথ অফ দেম। আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শুনলেন? আচ্ছা আপনি বলুন তো, যে কোনো আমজনতা, যে কেউ হতে পারি, যদি সত্যি বাইক চালানোর সময় মদ্যপ রয়েছে এটা প্রমাণিত হয়, তারপর কোনো পুলিশ ছেড়ে দেবে? সঙ্গে সঙ্গে থানা এবং মোটা টাকার ফাইন। এতটাই কঠিন কঠোর এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের আইন। সেখানে দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে ধাক্কা মারল পুলিশের ব্যারিকেডে, যেখানে আন্দোলন করছেন এত ছাত্রছাত্রী, রবীন্দ্রভারতীর পড়ুয়া। সেখানে পুলিশ তাকে বের করে দিল, ছেড়ে দিল। কেন? সিভিক বলে আলাদা নিয়ম নাকি? আলাদা আইন আছে সিভিকের জন্য? রবীন্দ্রভারতীর ছাত্রের কথা শুনলেন তো? ক্ষমা করে করেই এই পরিস্থিতি। ওরা পরিস্থিতি বদলাতেই তো নেমেছেন। তিলোত্তমার বিচার চেয়ে 14ই আগস্ট থেকে আন্দোলন তো মানুষের মেজাজটাই বদলে দিয়েছে। কথায় বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। রবীন্দ্রভারতীর পড়ুয়ারাও বাঁকালেন। যে পুলিশ অফিসার সিভিক ভলান্টিয়ারকে মদ্যপ অবস্থায় বাইক চালানোর পরও পালাতে সাহায্য করলেন, তাকে ঘিরে টানা স্লোগান। চোদ্দই আগস্ট প্রচন্ড রেগে মেজাজ হারিয়ে বিনীত গোয়েল একটা কথা স্বীকার করেছিলেন, মানুষ আমাদের বিশ্বাস করে না। এই ছবিটা দেখলেন? মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মী, কারণ তিনি অন্যায় করেছেন। আর সকলে মিলে তাকে ঘিরে ধিক্কার স্লোগান দিচ্ছে। সিথি মোড়ে বিটি রোড আটকে চলল বিক্ষোভ। ছাত্রছাত্রীদের সঙ্গে জুটে গেলেন এলাকার মানুষও। আমরা নর্মাল কথা বলছিলাম, হঠাৎ করে যাকে আমরা আটকে রেখেছিলাম তিনি এলেন, এসে বললেন ওনাকে ছেড়ে দাও, করে একদম খুলে দিয়ে বার করে দিলেন। দিয়ে বলছে এই মা উনি তো চলে গেল। তাকে যে পালাতে সাহায্য করেছে তিনিও ততটাই দোষী। আমরা যখন ওনাকে প্রশ্ন করছি আপনি ওনাকে কেন ছাড়লেন, উনি কোনো উত্তর দিতে পারছেন না। মানে উনি ঠিকই করে রেখেছেন, বলবো না। সাক্ষাৎ দেখলাম নিজে চোখে, এত বড় একটা ব্যাপার, তারপরে আর কোনোভাবেই 1%ও মনে হচ্ছে না যে আমরা সুরক্ষিত। আমরা মাস পিটিশন দিয়ে এবার ছেড়ে দিচ্ছি, যাতে করে এতক্ষণ ধরে বহুক্ষণ সময় হয়ে গেছে, এতক্ষণ ধরে দুদিকে যে গাড়িগুলো আটকে আছে তাদের কথাও তো ভাবতে হবে। আপনারা যারা সকাল থেকে ঘুম থেকে এসে আমাদের পাশে দাঁড়ালেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেই সোজা আঙুলে কাজ হলো না, আঙুল বেঁকাতে শুরু করলেন প্রতিবাদীরা, আন্দোলনকারীরা। ব্যাস, কাজ হয়ে গেল। আঙুল বেঁকাতেই কাজ। প্রথমে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর নিল পুলিশ, তাকে গ্রেফতার করলো পুলিশ, যাকে ওই জায়গা থেকে কায়দা করে বের করে দেওয়া হয়েছিল। আজই শিয়ালদা কোর্টে হাজির করেছিল পুলিশ, তবে 1000 টাকা বন্ডে জামিন হয়ে গিয়েছে ওই সিভিক ভলান্টিয়ারের। কিন্তু প্রশ্ন হলো, গ্রেফতার তো করতে হলো। সিভিক ভলান্টিয়ার বলে তার কি মাথা কিনে নিয়েছে? আইন আইনের মতন হবে। তার মানে যে একটা সেক্টরকে খারাপ বলে দেওয়া, এটা তো ঠিক নয়। ঠিক বলেছেন মাননীয় মন্ত্রী, কিন্তু দিনের পর দিন নানা অভিযোগ উঠলেও ব্যবস্থা তো নেওয়া হয়নি। তাই তো এই রমরমা। রবীন্দ্রভারতীর ছাত্রছাত্রীরা যদি এভাবে আঙুল না বাঁকাতেন, বিক্ষোভ না দেখাতেন, এখানেও ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। আর এক প্রবীণ মন্ত্রীর ইঙ্গিত, গোলমালটা সিস্টেমেই আছে। পরপর কতগুলো ঘটনা ঘটলো দেখলাম, নিশ্চিতভাবে আমি মনে করি না ইট ইজ জেনারেল,
ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে কিছুটা, তবুও একটা এদের ওপর একটুখানি একটা অর্ডার, পুলিশের তো পুলিশের আন্ডারই কাজ করে, তো পুলিশের মধ্যে কিছু রদবদল হচ্ছে। আমার মনে হয় এই সমস্তগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সরকার দৃষ্টি দেবে। প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন সরকার নিশ্চয়ই আস্তে আস্তে দৃষ্টি দেবে, মানে ফিউচার টেন্স, এখনো দেওয়া হয়নি, ভবিষ্যতের হাতে ঠেলে দিলেন। তাহলে বিরোধীরা তো কথা বলার সুযোগ পাবেই। সিভিকদের ব্যাপারটা হচ্ছে কোনো নিয়ম নীতি মানতে হয় না, কারণ আজকে মানে রবীন্দ্রভারতীর সামনে যে সিভিক পরে গ্রেপ্তার হয়েছে সে তো মদ্যপ অবস্থায় ছিল, তো সিভিকের চাকরি করে এত মদ খাওয়ার সুযোগটা হয় কি করে, সেটা পুলিশ বিভাগে তদন্ত করে দেখা উচিত। যেভাবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের নাম করে তাদের মানে পুলিশের নাম করে গিয়ে হুজ্জুতি করছে, মানে সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় গিয়ে এই প্রতিবাদের মিছিল ভাঙার চেষ্টা করছে, বন্ধ করার চেষ্টা করছে, তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারিদিকে ছড়িয়ে রেখেছে। তারা চায় এরকম ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। দেখুন, নেতারা এমন বলেন, অনেকদিন ধরেই বলছেন, পরিস্থিতি বদলাচ্ছে। রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা সিভিকের বেয়াদপির যে দাওয়াই দিলেন তাতে কাজ হলো। শুধু সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছেন তা তো নয়, যে পুলিশ অফিসার সিভিককে পালাতে সাহায্য করলেন তাকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, কারণ পড়ুয়ারা প্রতিবাদ করলো, থানায় থানায় ইমেল গেছে। শুধু সিভিক ভলেন্টিয়ার না, কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। সেই ট্রাফিক সার্জেন্টকে যেমন ক্লোজ করা হয়েছে, ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার। পাশাপাশি যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার তারা কর্তব্যে গাফিলতি করেন বা সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ার মদ্যপান করে ডিউটি করেন, তাদের তালিকা তৈরি করার নির্দেশও দিয়েছে লালবাজার, আর সেই তালিকা তৈরি করেই নেওয়া হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। রবীন্দ্র ভারতীর পড়ুয়ারা সিভিকের বেয়াদপির যে দাওয়াই শেখালেন সেটা যদি সারা রাজ্যে ছড়িয়ে পড়ে, জানতো আপনি? তিলোত্তমার বিচারের দাবিতে তোলপাড় সারা রাজ্য, সে ঢেউ দেশের নানা প্রান্তকে ছুঁয়ে বিদেশেও পৌঁছেছে। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। এর মধ্যেই মুখ্যমন্ত্রী দাবি তুলেছেন আইন কঠোর করে দ্রুত বিচার, ফাঁসি দিতে হবে ধর্ষকদের। রাজ্যের হাতে পাওয়ার নেই, রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই চিঠির প্রতিলিপি দেখুন। আজ দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনেই প্রধানমন্ত্রী বললেন, ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশে যথেষ্ট কড়া আইন আছে, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। आज महिलाओं के खिलाफ अत्याचार, बच्चों की सुरक्षा समाज की एक गंभीर चिंता है। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন, এটাই তো প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন মুখ্যমন্ত্রী, কড়া আইন চাই, কড়া। এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলছেন যে আইনকে শক্ত করুন,
জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, টাইম ফ্রেমের মধ্যে আইন করুন, এটাই তো আমাদের বক্তব্য। উনি এটা কি বলছেন? এটা তো মুখ্যমন্ত্রীর চিঠি, উনি পড়ে সেটার সার অংশটা বলছেন। ধর্ষণকাণ্ডে কড়া আইনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী সে চিঠি দেওয়ার এখনও উত্তর দেওয়ার সময় পাননি, কারণ ইস্যুটা প্রথম তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, মণিপুর, এগুলো যে হতে থাকবে এ তো খুব স্বাভাবিক ব্যাপার। ওনারাই এটা মদত দিচ্ছেন, ওনাদের এমপি শ্লীলতাহানি করছেন। দেশে যা তথ্য বেরিয়েছে মহিলা সংক্রান্ত অভিযোগ সব থেকে বেশি বিজেপি নরেন্দ্র মোদীর দলের এমপি এমএলএদের বিরুদ্ধে, তাঁর মুখে এই কথাগুলো বলা মানে নাটক। উনি যেটা বলছেন সেটা এখনো কাজ হয়নি, কারণ ওই একটা বাচ্চা মন্ত্রীকে দিয়ে চিঠির উত্তর পাঠাচ্ছেন, কিন্তু নিয়ম হলো যে ওনাকে ড্রাফট করতে হবে, বিলটা তাড়াতাড়ি করতে হবে, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। সোমবার প্লেস করবো, মঙ্গলবার দিন আশা করি পাস হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলছেন যথেষ্ট কড়া আইন আছে, তৃণমূল নেতারা বলছেন নেই, তাই তারা রাজ্য বিধানসভায় নতুন আইন আনবেন। দেশেও সেরকম আইন চাই। বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতারা একযোগে বলছেন নজর ঘোরাতে এই নতুন আইনের খেলা। এই বিলের দরকার নাই। পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে যে আইন আছে সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডে 4 জনের ফাঁসি হয়েছে। এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে। এটা গ্যালারি শো হচ্ছে, আমি আগে বলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী হয় আইন জানেন না, বোঝেন না, এতদিন রাজনীতিতে থাকার পর এটা তো সম্ভব নয়। উনি জেনে বুঝে মিথ্যে কথা বলছেন। যেটা করার কথা বলছেন কেন্দ্র সরকার সেটা করছেন না, আর রাস্তায় পদযাত্রা করছেন যে আমাদের চাই, ফাঁসি চাই। ধরা পড়ে গেছে। এই রাজ্য সরকারের হাতে আইন ছিল, এই রাজ্য সরকারের পুলিশ ছিল, সিআইডি ছিল, তারা তদন্ত করেছে। কেন একজনকে ফাঁসি দিতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী? সেই প্রশ্নের জবাবটা দিতে হবে। আর এতদিন পর তার কুম্ভকর্ণের ঘুম ভাঙছে কেন? এটা কি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা? কামদুনি, মধ্যমে কত না হত্যা হয়েছে বাংলায়, কত না ধর্ষণ হয়েছে, এতদিন পর ওনার ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। মুখ্যমন্ত্রী কামদুনিতে গিয়েছিলেন কি বলেছিলেন ফার্স্ট ট্র্যাকে বিচার করব, আমার উপরে বিশ্বাস রাখুন, এবং সেদিন বলেছিলেন 10 দিনের মধ্যে ফাঁসি দেবো, 10 দিন বা 15 দিন ফাঁসি দেব, ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করব। তাহলে বন্দোবস্ত আছে জেনেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন, নাকি মুখ্যমন্ত্রী সেদিন মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন? ফাঁসির আইন আমাদের দেশে আছে সেটা উনি জানেন না, এবং মানুষকে ভ্রান্তিমূলক একটা কথা বলছেন যে আমি আইন আনলাম, সেটা আইনটা ডালা বাঁকা লেখা হলো, তারপরে সে অবভিয়াসলি সেটা আইনটা রিজেক্ট হবে, তখন আবার আন্দোলন করবে আমি আইন আনতে চেয়েছিলাম, আর মানুষ বিজেপি সরকার বা এই গভর্নর আইনটা রিজেক্ট করলেন। এই মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট থেকে, হাঁসখালি থেকে তার যা মন্তব্য, এক একটা মন্তব্য, এই মন্তব্য পাল্টাবেন কি করে? পশ্চিমবাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য করছেন। যে ছাত্র সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী কড়া আইনের কথা বলেছেন, সেই সমাবেশ থেকেই তিনি তার ছাত্র সমাজকে 30 তারিখ মানে গত শুক্রবার কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসে গেটে গেটে প্রতিবাদ মিছিল করার কথাও বলেছিলেন। শুনুন। আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। সুপ্রিমো নির্দেশ দিয়েছেন, তাই ফোঁস করতে নেমে পড়েছে এই কলেজের পড়ুয়ারা। এরকমই একটা মিছিল ছিল আজ কোচবিহারের দিনহাটা কলেজে। তারপরেই কলেজের 13 জন ছাত্রীকে বাথরুমে আটকে রাখার ভয়ঙ্কর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। কারণ অসুস্থ হয়ে পড়া এক ছাত্রীর আত্মীয়ের কথা শুনুন। কলেজের নাকি কিছু ইউনিয়নের ছেলে বাথরুমে ওকে বন্ধ করে রেখেছে। টোটাল তারপরে শুনতে পেলাম 13 জন মেয়ে ছিল, সবাই নাকি চিৎকার করছিল, দরজা থাপড়াথাপড়ি করছিল, তবু দরজা খোলা হয়নি। ও বারবার বলছিল আমার দম বন্ধ হয়ে আসছে, দম আটকে আসছে, তাও দরজা খোলা হয়নি। এই ছাত্রীর খবর পেয়ে হাসপাতালে যান কলেজের প্রিন্সিপাল, হাসপাতালে যায় পুলিশও। ঘটনার খবর পেয়েই, যদিও কোনো অফিসিয়াল কমপ্লেন এখনো পুলিশে করা হয়নি, কিন্তু পুলিশ হাসপাতালে গিয়ে ওই মেয়েটি যিনি অসুস্থ হয়ে পড়েছেন তার সঙ্গে কথা বলেছেন।
আমরা এরপর টিএমসিপি নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। আমির আলম, তিনি কি বলছেন শুনুন একবার। তৃণমূল ছাত্র আরজিকর কাণ্ড নিয়ে আমাদের একটা মিছিল ছিল, সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা অসুস্থ ছিল তাদেরকে গার্লস কমন রুমে রাখা হয়েছিল, কোনো শৌচালয়ে নয়, গার্লস, ওটা অ্যাকচুয়াল গার্লস কমন রুম, সেখানে গার্লস কমন রুমে ছিল। হ্যাঁ, সেই জায়গাতে আমরা আমাদের মিছিল শেষ হওয়ার পর আমরা শুনি সেই গার্লস কমন রুমের ভিতরে আমাদের এক দিনাটা কলেজের প্রথম বর্ষের ছাত্রী সেখানে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ আমরা সমস্ত ছাত্রছাত্রী এবং কলেজের প্রিন্সিপাল এবং প্রত্যেকটা স্টাফ স্যাররা সবাই মিলে আমরা তাকে নিয়ে দিনাটা হসপিটালে গিয়ে অ্যাডমিশন করাই। দেখুন, বাথরুম হোক আর কমন রুম হোক, আটকে তো রাখা হয়েছিল। এই 13 জন ছাত্রীকে একসঙ্গে কমন রুমেই বা রাখা হবে কেন? কি ব্যাখ্যা দিতে চাইছেন এই ছাত্র নেতা? কেন 13 জন ছাত্রীর অপরাধ কি? প্রতিবাদ না হেনস্থা? এটা প্রশ্ন তো জোর এবং জোরালো হয়। আসলে প্রতিবাদের ভাষা এরকম নয়। তীব্র প্রতিবাদ এই অসভ্যতা না করেই করা যায়, উচ্চকিত চিৎকার না করেই করা যায়, যেমন করেছেন শ্রেয়া ঘোষাল, বিখ্যাত গায়িকা। তার বিবৃতির ছবিটা দেখুন। শ্রেয়া ঘোষাল বিবৃতি দিয়েছেন, কলকাতায় 14 তারিখে তার যে অনুষ্ঠান ছিল তিনি সেই অনুষ্ঠানটি পিছিয়ে দিলেন। কলকাতায় বিগ বাজেটের শো পিছিয়ে দিলেন শ্রেয়া। আর শ্রেয়া এই সিদ্ধান্ত যে নিলেন, শ্রেয়ার পাশে স্বাভাবিকভাবেই বাংলার সঙ্গীত শিল্পীরাও রয়েছেন। তবে শ্রেয়ার পাশে রয়েছেন তৃণমূলের কুণাল ঘোষও। মনে আছে আপনাদের? গতকাল অরিজিৎ সিং এর গান আর কবে নিয়ে সমালোচনা করেছিলেন কুণাল ঘোষ, প্রশ্ন তুলেছিলেন বাংলার বাইরের ঘটনা টেনে এনে তখন কেন করেন না এসব অরিজিৎ। শ্রেয়ার ক্ষেত্রে সে প্রশ্ন করেননি, শুনুন। 14 তারিখ উৎসবের মেজাজ হয়তো নেই, আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন একটু পিছিয়ে দেবেন। কলকাতায় অনুষ্ঠানটা যেহেতু সামনে ছিল তাই হয়তো কলকাতার অনুষ্ঠানটা পিছোতে হচ্ছে। যদি এমন কোনো এই ঘটনা এমন কোনো শহরে ঘটতো, ঈশ্বর না করেন সেখানে কোনো অঘটন, হয়তো সেখানেও তিনি একই কাজ করতেন, যে সেই জায়গাটা আরেকটু সেই অনুষ্ঠানটা পিছিয়ে দিতেন। ফলে শ্রেয়া ঘোষাল যে অবস্থান নিয়েছেন নিশ্চিতভাবে সেটা সাধুবাদযোগ্য। মানে লোকে কিছু দেখছে না, কিছু শুনছে না, এখন শুধু আরজিকর এবং রেপ আর এবং এইটা নিয়েই মানুষ চর্চা করছে। এবং সেই জায়গায় শ্রেয়ার টিমেরও নিশ্চয় মনে হয়েছে যে এখানে যে আমি অনুষ্ঠান করতে আসছি, পরিবেশটা কি, এখানকার পরিবেশটা ভীষণ ম্যাটার করবে। শহরে যদি সারাক্ষণ মিছিল হয়, সারাক্ষণ বিক্ষোভ হয়, সেখানে কে গান শুনবে, কে কি করবে? এই মুহূর্তে মানুষজনের সেই মানসিক অবস্থাটা আছে বলে আমার মনে হয় না। তো সেইগুলো এত বড় একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন, ওনার টিমের সঙ্গে নিশ্চয়ই সবাই একত্রিত হয়েই নিয়েছে। তো সেই ডিসিশন। জামিনে মুক্ত নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের সায়ন লাহিড়ী। হাইকোর্টের নির্দেশে জেল মুক্তি সায়নের। গতকালই হাইকোর্টে সায়নের গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার।